নমস্কার। আজকের ভিডিওটা গ্রহরাজ যে রহস্যের ঘরে বসে বা মৃত্যুর ঘরে বসে কি পরিণাম দেয় এবং গ্রহরাজের সংখ্যা হচ্ছে ৮। এই যে অষ্টম ঘরে জন্মকুষ্ঠির অষ্টম ঘরে বসলে গ্রহরাজ কি পরিণতি দেয় এবং সেই সঙ্গে যাদের জন্ম তারিখ ৮, জন্ম তারিখ ১৭ এবং ২৬ তাদের জন্য ভিডিওটা। অর্থাৎ অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর, সব থেকে গূঢ় রহস্যের ঘর। কারণ মৃত্যুর থেকে বড় রহস্য আর কিছু হতে পারে না, কারণ আমরা কেউ জানি না যে মৃত্যুর পর আমাদের কি পরিণতি হয়েছে। কিন্তু তবুও আমরা জন্ম মৃত্যুতে বিশ্বাসী, কারণ জ্যোতিষ এটা বিশ্বাস করে। শুধু মৃত্যুর ঘর নয় এটা, কারণ এই অষ্টম ঘরটা হচ্ছে গূঢ় রহস্য, যেমন অকাল্ট সায়েন্স, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ। এছাড়াও এটা ইনহেরিটেন্স এর ঘর, পৈতৃক সম্পত্তির ঘর। এটা এই ঘর থেকে আমরা শ্বশুর বাড়ি দেখি, এই ঘর থেকে আমরা ইন্স্যুরেন্স দেখি, এই ঘর থেকে আমরা রিসার্চ দেখি, এই ঘর থেকে আমরা টেকনোলজি সায়েন্স দেখি, গোপন সিআইডি বা সিবিআই, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত জিনিসগুলো এই অষ্টম ঘর থেকে দেখি। অষ্টম ঘর সাডেন আপস এন্ড ডাউন, জীবনে হঠাৎ পতন, আবার জীবনে হঠাৎ উন্নতি। সেই কারণেই এই অষ্টম ঘরটাকে লটারির ঘর বলে। সাডেন জীবনে বিরাট চেঞ্জ এনে দেয় এই অষ্টম ঘর। তো এখানে যখন গ্রহরাজ, একটা ক্রূর গ্রহ, পাপ গ্রহ, যখন এই অষ্টম ঘরে বসে এবং আপনার জন্মছকে অষ্টম ঘরে বসে থাকলে কি রেজাল্ট দেয়। লগ্নের অষ্টম ঘরে যদি আপনার শনির অবস্থান জানা না থাকে, ভিডিওর কমেন্টস বক্সে এসে নিচে কমেন্টস করতে পারেন আপনার জন্ম তারিখ, সময় এবং জন্মের জায়গা, কোন স্থানে আপনি জন্মেছেন। এইগুলো জানালে অবশ্যই আমি বলে দিতে পারবো আপনার গ্রহরাজ অষ্টমে আছে না কোন স্থানে আছে। চলুন সময় নষ্ট না করে মেন টপিকে আসি, এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গ্রহরাজ শনিদেব আয়ু কারক গ্রহ, আয়ু দান করে। তাই যখন গ্রহরাজ এই মৃত্যুর ঘরে বসে তখন মৃত্যু দেয় না। অর্থাৎ মৃত্যু দেয় না বলতে অনেক দীর্ঘায়ু করে, অনেক দীর্ঘ জীবন দেয়, সাডেন মৃত্যু দেয় না। অর্থাৎ দেখবেন যে যারা সাডেন রোড অ্যাক্সিডেন্ট বা সুসাইড করে, এই ধরনের মৃত্যু দেয় না। ঠিক যেরকম একটা গাছের ফল সম্পূর্ণ পাকার পর নিজে থেকে পড়ে যায়, সেখানেও শনি সেম কাজ করে। অর্থাৎ এই অষ্টম ঘরে মৃত্যুর ঘরে আয়ুদাতা গ্রহ শনি মহারাজ আয়ু দান করে, দীর্ঘায়ু করে, এবং যে কষ্টের মৃত্যু সেটা কিন্তু দেয় না, এটাই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। আয়ু দান করলেও এখানে গ্রহরাজ জীবনের উন্নতির পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ জীবনের গ্রোথটাকে আটকে দেয়। বললাম না এই ঘরটা হচ্ছে সাডেন আপস এন্ড ডাউন, তাই গ্রহরাজ খুব ধীরে ধীরে চলে। তাই এই জায়গাটায় এই যে আপস এন্ড ডাউনস এর জায়গাটাকে স্থির এনে দেয়। অর্থাৎ সাডেন ফল করতে দেয় না এবং সাডেন আপস করতে দেয় না। অর্থাৎ শেয়ার মার্কেটে কিছু শেয়ার আছে দেখবেন যেগুলো যতই মার্কেট পড়ে যাক সে কিন্তু বাড়বে না বা কমবে না, মার্কেট পড়ে গেলেও কমবে না, বাড়লেও বাড়বে না, যেমন হিন্দুস্তান লিভার। ঠিক এখানেও শনি লাইফের জায়গাটাকে স্মুথ করে দেয়, গ্রোথটাকে আটকে দেয়। তাই অষ্টমে শনি যখন ট্রানজিটেও আপনার চন্দ্র রাশি থেকে অষ্টমে যায়, সেখানেও কিন্তু ঢাইয়া বলে, তো সেখানেও কিন্তু খুব একটা শুভ রেজাল্ট দেয় না। এখানে শনি কর্মজীবন, অর্থ এবং আমাদের সাংসারিক জীবনে কি রেজাল্ট দিতে পারে সেটা আমি আসছি। এখানে গ্রহরাজ অষ্টম ঘরে বসে তিনটে ঘরে দৃষ্টি দেয়। দ্বিতীয় দৃষ্টি দশম ঘরে কর্মস্থানে, এবং সপ্তম দৃষ্টি অর্থ ঘরে, এবং দশম দৃষ্টি আপনার সন্তান ঘরে, পঞ্চম ঘরে। তাই প্রথমে আসি, যখন দশম দৃষ্টি তার থার্ড দৃষ্টি সেটা খুব চ্যালেঞ্জ এনে দেয়। অষ্টমে বসে যখন তার দশম দৃষ্টি কর্মঘরে পড়ে, সে ব্যক্তি ছোট বয়স থেকে রোজগার করতে শুরু করে দেয়।
অর্থাৎ তাকে করতে হয়, পরিস্থিতি তাকে করায়, খুব অল্প বয়স থেকেই সে রোজগার করতে শুরু করে। সে যতই প্রতিভাবান ব্যক্তি হোক, তার যতই যোগ্যতা থাক, সে কিন্তু নিজ কর্ম থেকে তাকে সেই কাজ শুরু করতে হয়। অর্থাৎ তার কাছে প্রচন্ড নলেজ জ্ঞান থাকলেও একদম সমাজের নিচু স্তরে ছোট কাজ থেকে শুরু করতে হয় জীবনে। সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ হয়। হ্যাঁ, এখানে গ্রহরাজ একা সিঙ্গেল অষ্টমে বসে থাকলে তার রেজাল্ট বলছি। এর সঙ্গে আলাদা অন্য কোনো গ্রহ বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল, তার প্রভাব কিন্তু আলাদা হতে পারে। কিন্তু এখানে দশমে যখন কর্মস্থানে দৃষ্টি দেয়, সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে গ্রোথ দেখা যায়। খুব সাবধানে পা ফেলতে হয় এই কর্মের জায়গায়। এছাড়াও এখানে শনি বসে সে তার সপ্তম দৃষ্টি আপনার অর্থ ঘরে, পরিবারের ঘরে পড়ে। অর্থ ঘরে যখন পড়ছে, অর্থাৎ শনির দেখুন একদিকে কর্ম এবং একদিকে অর্থ। অর্থাৎ কর্ম, যে কর্ম আপনি করছেন তার থেকে অর্থ ইনকাম করছে। তা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শনি প্রধান ব্যক্তি, অর্থাৎ শনির কাজ করেই তার অর্থ ইনকাম হয়। এখন শনির কাজ কি কি? শনি হচ্ছে লোহা, লোহার যে কোনো সরঞ্জামের কাজ, কিংবা মেকানিক, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর থেকেও তার ইনকাম হতে পারে। এছাড়াও তেল, খনিজ পদার্থ, কয়লা, আকরিক, লেদার, চামড়া, এইসবের বিজনেস করতে পারে। অর্থাৎ যাদের দেখবেন জুতোর দোকান বা লেদারের জুতো ব্যাগের বিজনেস করে, তাদেরও দশমের সঙ্গে কোথাও না কোথাও শনি গিয়ে কানেক্টেড আছে। হয় তার দশম দৃষ্টি পড়ছে, কিংবা সে দশম ঘরেই বসে আছে। তাই শনির ইনকাম থেকেই তার কিন্তু অর্থ রোজগার হওয়ার প্রবণতা এটা দেখাচ্ছে। অর্থাৎ শনির কাজই কিন্তু সে করছে। এখানে শনির কাজ আরো অনেক কিছু আছে, যানবাহন আছে, মেকানিক আছে, মেশিনারি আছে, এত কিছু কিন্তু শনির কাজ আছে। এছাড়াও এখানে শনি তার দশম দৃষ্টি সন্তান ঘরে পড়ছে। যদি শনি এখানে কারক না হয়, অর্থাৎ মকর লগ্ন বা কুম্ভ লগ্ন আপনার না হয়, সেখানে শনি অকারক গ্রহ হয়ে সন্তান ঘরে দৃষ্টি, সন্তান প্রাপ্তিতে বাধা, অনেক স্ট্রাগল করে সন্তান প্রাপ্তি হয়, বা সন্তানের জন্য অনেক কিছু কষ্ট ভোগ করতে হয় আপনাকে। এবার আসি পুরো 12টা লগ্ন, সেই 12টা লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা লগ্নের স্পেসিফিক আমি আইডেন্টিফাই করব, যে মেষ লগ্ন থেকে শুরু করে মীন লগ্ন, 12টা লগ্নের অষ্টমে শনি বসলে সেই লগ্নের জাতকরা কি কি রেজাল্ট পাবে। মেষ লগ্নের শনি যদি অষ্টমে বসে, তাহলে বৃশ্চিক রাশিতে বসছে। অর্থাৎ শনি আপনার দশম এবং একাদশপতি হয়ে ষষ্ঠম ঘরে বৃশ্চিক রাশিতে পড়ছে। শনি তৃতীয় দৃষ্টি মকর রাশিতে, অর্থাৎ আপনার কর্মঘরে পড়ছে। অর্থাৎ সে প্রচন্ড হার্ড ওয়ার্ক করবে, সে কুঁড়ে হবে না, অর্থাৎ অলস ব্যক্তি হবে না। নিজের এফোর্ট দ্বারা সে কিন্তু কর্ম করবে, এবং কর্মর জন্য এখানে শনি ভালো রেজাল্ট দেবে। এছাড়াও শনি বাকি যে সপ্তম দৃষ্টি, সেটা অর্থ ঘরে দ্বিতীয় ঘরে পড়বে বৃষ রাশিতে, এবং দশম দৃষ্টি আপনার সিংহ রাশিতে সন্তান ঘরে পড়বে। এখানে শনি আপনার একাদশপতি, অর্থ ইনকামের মালিক, সে কিন্তু অর্থ সঞ্চয়ের ঘরে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আর্থিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে এই যোগটা খুব ভালো। অর্থাৎ কর্ম এবং অর্থ, এই দুটো কিন্তু মেষ লগ্নের মানুষকে অতটাও নেগেটিভ রেজাল্ট দেবে না যদি শনি অষ্টমে বসে। কিন্তু এখানে সন্তানের জায়গাটা, সন্তান প্রাপ্তির জন্য খুব একটা পজিটিভ জায়গা না। কারণ সন্তানের ঘর হচ্ছে মেষ লগ্নের সিংহ রাশি, সেই সিংহ রাশির মারক স্থান হচ্ছে শনির জায়গা, সপ্তম এবং ষষ্ঠ। সেই কারণেই শনি এখানে মারক গ্রহের কাজ করবে। তাই সন্তানের জন্য অতটা এখানে শুভ না, সন্তান প্রাপ্তিতে বাধা, আপনার সন্তান সেরকম ট্যালেন্টেড নাও হতে পারে। কিন্তু এখানে কর্ম অর্থের জন্য অত্যন্ত ভালো। এবার আসছি বৃষ লগ্ন। বৃষ লগ্নের সব থেকে যোগকারক গ্রহ সে হচ্ছে গ্রহরাজ শনি মহারাজ। সে নবম এবং দশমপতি, ভাগ্য এবং দুটো কর্মের কারক। সে যদি অষ্টমে বসে, অর্থাৎ কালপুরুষের ভাগ্য রাশি ধনু রাশি, সেখানে বসছে, এবং তার তৃতীয় দৃষ্টি
অষ্টমে বসে দশমে নিজের ঘরে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে দৃষ্টি দিচ্ছে। এটা অত্যন্ত শুভ যোগ। এছাড়াও সে যেরকম ভাগ্য এবং কর্মের দুটোর মালিক, সে তার অষ্টম দৃষ্টি অর্থ ঘরে পড়ছে আপনার মিথুন রাশিতে। তাই আর্থিক দৃষ্টিকোণ থেকেও এটা শুভ যোগ। এবং তার পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে, পঞ্চমের সন্তান ঘরে দশম দৃষ্টি, এটা কন্যা রাশিতে পঞ্চম ঘরে পড়ছে বৃষ রাশির। এখানেও সন্তানের জন্য অত্যন্ত ভালো, কারণ কন্যা রাশি তার মিত্র রাশি, এখানেও অতটা নেগেটিভ রেজাল্ট দেবে না। ভাগ্যবতী এবং দশমপতির দৃষ্টি সেখানে সন্তান ঘরে, এখানে বৃষ লগ্নের জন্য কিন্তু সন্তানের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ প্রেরণ করবে না গ্রহরাজ। তাই গ্রহরাজ এখানে কিন্তু ভালো ফল দেবে, কিন্তু উন্নতি দেরিতে দেবে। 36 বছরের পর একটু একটু করে উন্নতি দেবে। এবার আসছি মিথুন লগ্ন, অর্থাৎ মিথুন লগ্নের অষ্টম এবং নবমপতি হচ্ছে সেই শনি মহারাজ। এবং অষ্টমে বসছে কোথায়? সক্ষেত্রে বসছে, শনির নিজের ঘরে মকর রাশিতে। তাহলে এখানে খুব ডিফিকাল্ট হয়ে যায় এই মিথুন লগ্নের জন্য মহারাজ যখন অষ্টমে রেজাল্ট দেয়। তাই যেহেতু মিথুন লগ্নের শনি অষ্টম পতি, তাই অষ্টম ঘরেই বসেছে, এখানে অষ্টম ঘরের অনেক বেশি রেজাল্ট দেবে, সে ভাগ্যের রেজাল্ট অনেক কম দেবে। কেন? দেখুন, সে তার তৃতীয় দৃষ্টি কর্মঘরে পড়বে এবং অর্থ ঘরে পড়বে সপ্তম দৃষ্টি, এবং তার উচ্চ ঘরে অর্থাৎ তুলা রাশিতে তার পঞ্চম দৃষ্টি, দশম দৃষ্টি সন্তান ঘরে পড়বে। এখানে যেহেতু অষ্টমপতি অষ্টম ঘর থেকে এই দৃষ্টিগুলো দেখছেই, তাই এখানে দেবে সবকিছুই শনি, কিন্তু বিরাট একটা বাধার মধ্যে দেবে। অর্থাৎ অর্থের ঘরে আপনার দৃষ্টি দেবে, অর্থ থাকবে, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় অর্থ আছে, আপনি বলবেন হ্যাঁ যথেষ্ট অর্থ আছে। আপনি কি সেটা ব্যবহার করতে পারছেন, ইউটিলাইজ করতে পারছেন? তখন আপনি বলবেন না। অর্থ দিয়েও সেই যদি অর্থ ব্যবহার না করতে পারেন, তাহলে সেই অর্থের কি দরকার? তাই প্রথমে সংঘর্ষ দিয়ে এই জিনিসগুলো কর্ম, অর্থ এবং সন্তান তিনটেকেই বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। এবার আসি কর্কট লগ্ন, অর্থাৎ কর্কট লগ্নের অষ্টমে বসে থাকলে গ্রহরাজ শনিদেব সপ্তম এবং অষ্টমপতি নিজেই, এবং সে অষ্টমপতি সক্ষেত্রে বসে আছে। এখানে অনেকে বলবে যে বিপরীত রাজযোগ, অষ্টমপতি অষ্টমে বসে আছে। অ্যাকচুয়ালি ওইভাবে বিপরীত রাজযোগ হয় না। যাই হোক, বিপরীত রাজযোগ হতে গেলে প্রথমে লগ্নকে প্রচন্ড স্ট্রং হতে হবে, এবং সেই রাশিকে, সেই গ্রহটাকে প্রচন্ড উইক হতে হবে, পাপড়িত হতে হবে, বা নিচস্ত কম্বাস্ট হলে সে ডবল বিপরীত রাজযোগ দেয়। যাই হোক, এখানে সে প্রসঙ্গ আসছি না আমি। এখানে কি রেজাল্ট দিতে পারে যে সপ্তমপতি অষ্টমপতি অষ্টমে বসে মহারাজ শনিদেব কি রেজাল্ট দিতে পারে কর্কট লগ্নের জন্য? কর্কট লগ্নে সপ্তমপতি শনি সে নিজের ঘর থেকে দ্বিতীয় গেছে, পরিবারের ঘরে গেছে। অর্থাৎ আপনার হাজবেন্ড আপনাকে গুরুত্ব না দিয়ে আপনার তার পরিবারকে, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ির প্রতি অনেক বেশি সংবেদনশীল হবে। অর্থাৎ জীবন সাথীর সঙ্গে এখানে বিরাট একটা সংঘর্ষময় জীবন। শুধু তাই না, যদি কোনো কারণে আপনার রাশিপতি চন্দ্রকে দেখে নেয় শনি, তাহলে বিবাহিত জীবন আরো বিষময় হবে। আপনার জীবনসাথী আপনাকে সহজে বুঝতে পারবে না। এবং শুধু তাই না, এখানে শনির যে দৃষ্টিগুলো আছে, সেগুলো আপনার কর্মস্থানে, আপনার অর্থ ঘরে এবং আপনার সন্তান ঘরে, তিনটেই কিন্তু বিরাট সংঘর্ষের জায়গা তৈরি করবে। হ্যাঁ, যদি পরমাত্মা ঈশ্বর মঙ্গলময় হয়, সেখানে যদি আপনার সব থেকে যোগকারক গ্রহ মঙ্গল, সে যদি সেই ঘরগুলোকেই দেখে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হতে পারে। অর্থাৎ আপনার জীবনে যে সংঘর্ষগুলো একমাত্র কাটাতে পারে মঙ্গল গ্রহ, এবং মঙ্গল গ্রহের দৃষ্টিগুলো সেম সেম ঘরে, অর্থাৎ দশম, দ্বিতীয় এবং পঞ্চমে থাকলে তবেই আপনি এর থেকে মুক্তি পাবেন, তাহলে না। এবার আসি সিংহ রাশি এবং সিংহ লগ্ন। সিংহ রাশির ষষ্ঠপতি এবং সপ্তমপতি গ্রহরাজ তিনি নিজেই, এবং অষ্টমে বসে থাকলে তিনি মীন রাশিতে, জলীয় রাশিতে বসছে। গ্রহরাজ বায়ুতত্ত্ব গ্রহ, সে জলীয় রাশিতে বসে মীন রাশিতে বসলে এখানে সিংহ লগ্ন সিংহ রাশির জন্য কি রেজাল্ট দিতে পারে? এখানে মীন রাশিতে সে তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে তো কর্মঘরে পড়ছে, এবং তার সপ্তম দৃষ্টি আপনার অর্থঘর কন্যা রাশিতে পড়ছে। এই দুটো রাশি তার
মিত্র রাশি এবং তার দশম দৃষ্টি ধনু রাশিতে পড়ছে, যেটা আপনার সন্তানের ঘর। এখানে কিন্তু গ্রহরা শনিদেব অত্যন্ত ভালো ফল দেবে সিংহ রাশি। কেন, একটু খুব ভালো করে বুঝে দেখবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের ২, ৬, ১০ এই তিনটে কোণকে অর্থ ত্রিকোণ বলা হয়। 2, 6, 10। তাই এখানে শনিদেব তার ষষ্ঠপতি নিজে অষ্টমে বসে সে দশম এবং দ্বিতীয় ত্রিকোণ সৃষ্টি করছে। ষষ্ঠপতির দৃষ্টি হচ্ছে দশম এবং দ্বিতীয়। তাই আর্থিক দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত শুভ যোগ। কিন্তু সন্তান প্রাপ্তির জন্য এখানে খুব একটা পজিটিভ নেই। সন্তানের জন্য নেগেটিভ আছে। এছাড়াও সেখানে অষ্টমে যদি শনি আরো পীড়িত হয়ে যায়, রাহুর দ্বারা, মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায়, এখানে আরো ডবল বেনিফিট দেবে। কারণ ষষ্ঠপতি অষ্টমে গিয়ে এখানে বিপরীত রাজ্য হচ্ছে। অর্থাৎ আপনার লগ্ন যদি স্ট্রং হয়, তাহলে 200% এই শনির দশায় বিরাট বিপরীত রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ শনি যত পীড়িত হবে, আপনার লগ্নপতি যদি কম্বাস্ট করে, এর থেকেতেও ভালো কিছু হতেই পারে না। তাই এখানে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য অষ্টমে শনি অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে। এখন আসছি কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠপতি সে অষ্টমে, অর্থাৎ এখানে নীচ হয়ে যাবে। অর্থাৎ অষ্টমে গ্রহরাজ শনিদেব নিচস্থ হয়ে যাবে। তাহলে কি রেজাল্ট দিতে পারে? দেখুন, অষ্টমে বসে শনিদেব তার তৃতীয় দৃষ্টি, অর্থাৎ মিথুন রাশিতে পড়ছে কর্মস্থানে, এবং দ্বিতীয় দৃষ্টি তার নিজ তুঙ্গ অবস্থায় তুলা রাশিতে পড়ছে, এবং তার দশম দৃষ্টি মকর রাশিতে পড়ছে। তাহলে কন্যা রাশির বা কন্যা লগ্নের মানুষরা কি রেজাল্ট পেতে পারে এখানে? তাহলে পঞ্চম পতি সে সন্তান, সে অষ্টমে গিয়ে নীচ হয়ে যাচ্ছে। এটা সন্তানের জন্য, সন্তান প্রাপ্তির জন্য খুব একটা পজিটিভ না। আপনার সন্তানের জন্য সেটা ভীষণ পজিটিভ না। কিন্তু এখানে অষ্টমে শনি নীচ হয়ে সে তার তিনটে দৃষ্টি, একটা মিথুন রাশিতে, দ্বিতীয় শুক্রের রাশিতে এবং নিজের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য সংঘর্ষর পরেও আপনার আর্থিক স্থিতি ভালো হবে। প্রথম জীবনে স্ট্রাগল, সংঘর্ষ, তারপরে কিন্তু আপনি আর্থিক স্থিতি ভালো হবে। কিন্তু এখানে একটা বড় জিনিস লক্ষ্য করা যায়। কন্যা লগ্নে যদি অষ্টমে শনি নিচস্থ হয়ে বসে থাকে, জীবনে যে আপস এন্ড ডাউনস, গ্রাফটা বিরাট ওঠানামা করে। অর্থাৎ হঠাৎ আপনি বিরাট টাকার মালিক হবেন, সেই কারণেই আবার ভিখারিও করে দিতে পারে নিমেষে এই শনি। বহুত ডেঞ্জারাস কম্বিনেশন এখানে। কারণ দেখুন, জন্মছকে শনি যত শক্তিশালী হবে, আপনার গোষ্ঠীকে তত মজবুত করবে। আর যত আপনার উইক হবে শনি, আপনার জীবনের উথাল পাথাল, আপস এন্ড ডাউনস, ওঠা নামা বিরাট করিয়ে দিতে পারে এই শনি। তাই এখানে কিন্তু কন্যা লগ্নের জন্য খুব সাবধান। হঠাৎ আপনি ডাউন, আবার বিরাট আপ দেখা যেতে পারে। তুলা লগ্নের অষ্টমে শনি, অর্থাৎ বৃষ রাশিতে সে অবস্থান করছে। সে চতুর্থ এবং পঞ্চম পতি হয়ে অষ্টমে যাচ্ছে। তাহলে এখানে ইনহেরিটেন্স আপনি পাচ্ছেন, অর্থাৎ পৈতৃক সম্পত্তি পাচ্ছেন। কিছু সমস্যার পর কোর্ট কেস সামান্য হতে পারে, কিন্তু এখানে তার দৃষ্টি, তার দশম দৃষ্টি নিজের ঘরে আছে, অর্থাৎ আপনার সন্তানের ঘরে। তাই পঞ্চম পতি সে সন্তানের কারক গ্রহ হয়ে সে নিজের ঘরকে দৃষ্টি, অর্থাৎ সন্তানের জন্য এখানে কিন্তু পজিটিভ যোগই আছে। তাই বিশ্বলগ্নের জন্য প্রথম জীবনটা স্ট্রাগল হলেও পরবর্তী জীবনটা কিন্তু এখানে গ্রহরাজ অনেক পজিটিভ রেজাল্টই দেবে, বিরাট কোনো নেগেটিভ রেজাল্ট দেবে না। এবার আসছি বৃশ্চিক লগ্নে। তৃতীয় এবং চতুর্থ পতি হচ্ছে শনি মহারাজ। সে যখন অষ্টমে যাচ্ছে, অর্থাৎ মিথুন রাশিতে যাচ্ছে, তার মিত্র ঘর, বুধের ঘর, এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি পড়ছে, দশম ঘরে পড়ছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশিতে, মাফ করবেন, সিংহ রাশিতে, এবং তার দ্বিতীয় ঘর ধনু রাশিতে তার অর্থ দৃষ্টি পড়ছে। তাই এখানে কি রেজাল্ট দিতে পারে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির মানুষদের? এখানে একমাত্র যদি শনির সঙ্গে রাহু বসে থাকে, তাহলে আর্থিক স্থিতি বিরাট পজিটিভ করতে পারে। কিন্তু যদি এখানে শনি একা রাহুর সঙ্গে কোনো রকম কানেক্টেড নেই, তাহলে কিন্তু বিরাট কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। দেখুন, তৃতীয় পতি সে অষ্টমে যাচ্ছে, মানে আপনার পরিশ্রম এটা আপনার কাজে লাগবে না, অন্যের জন্য আপনার সেটা ব্যয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যে পরিশ্রম করবেন তার বেনিফিট অন্য কেউ নিয়ে চলে যাবে, এটাই দেখাচ্ছে। চতুর্থ পতি অষ্টমে যাচ্ছে, মানে প্রপার্টি, ঘর বাড়ি, ইনহেরিটেন্সে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ, কিন্তু কর্ম
এবং অর্থস্থানের দৃষ্টি, যা কর্মর দিক থেকেও খুব একটা পজিটিভ না, এবং আর্থিক যারা বিজনেস করেন তাদেরও কিন্তু টাকা পয়সার লেনদেন একবারে পার্ট পার্ট আসবে, একটু একটু করে আসবে, একবারে ফুল পেমেন্ট আপনি নাও পেতে পারেন এই বৃশ্চিক লগ্নের জন্য। এবার আসছি ধনু লগ্নের জন্য। সে দ্বিতীয় এবং তৃতীয় পতি হয়ে অষ্টমে বসছে, অর্থাৎ কর্কট রাশিতে, জলীয় রাশিতে। এখানে একটা কথা আছে, এখানে শনি নিজস্ব নক্ষত্র আছে পুষ্যা নক্ষত্র, ভীষণ পজিটিভ। যদি সে পুষ্যা নক্ষত্রে বসে থাকে তাহলে অনেক নেগেটিভ প্রভাব কমিয়ে দেবে। কিন্তু যদি নাও বসে থাকে কর্কট রাশিতে, তাহলে এখানে কি রেজাল্ট দিতে পারে ধনু লগ্নের জন্য। এখন কর্কট রাশি থেকে তার যে সপ্তম দৃষ্টি অর্থ ঘরেই পড়ছে, এখানে কি রেজাল্ট দিতে পারে ধনু লগ্নে। দেখুন, মিথুন লগ্নের ক্ষেত্রে যেরকম বলেছি, সে তৃতীয় পতি অষ্টমে গেছে, নিজের পরিশ্রম অন্যের নিজের কাজে লাগবে না। এখানেও ধনু লগ্নের ক্ষেত্রেও সেই তৃতীয় পতির ব্যাপারটা কাজে লাগছে, কিন্তু সে তো দ্বিতীয় পতিও। অর্থাৎ আমরা কি জানি যে দ্বিতীয় ঘরের মালিক যখন 6, 8, 12-তে চলে যায় বিরাট নেগেটিভ রেজাল্ট দেয়। আবার আমরা এটাও জানি যে সেই কোনো ঘরের মালিক সে যদি নিজের ঘরকে দেখে তাহলে সেই ঘরের প্রভাব অনেক বাড়িয়ে দেয়। তাহলে এখানে শনি কি রেজাল্ট দেবে? এক তো 6, 8, 12-তে চলে যাচ্ছে, তারপরে নিজের ঘরকে দেখছে। এখানে যদি আমি সেই ধনুর লগ্নের ব্যক্তিটাকে জিজ্ঞেস করি যে আপনার কেউ অর্থ উম মেরে দিয়েছে, অর্থাৎ আপনার টাকা চোট করে দিয়েছে কোনো বন্ধু আত্মীয়, উনি বলবে হ্যাঁ। কিন্তু আবার যদি ওনাকে প্রশ্ন করি যে আপনার অর্থ সে মেরে দিয়েছে বা চিটিং করেছে আপনার সঙ্গে, কিন্তু তার ফলে কি আপনার কোনো সমস্যা হয়েছে? তিনি বলবে না। অর্থাৎ যে টাকা মারে তার কিন্তু সেই টাকা অর্থ নেওয়ার পরও তারও আরো নেগেটিভ রেজাল্ট হতে শুরু করেছে, তার জীবনটা আরো ধরাশায়ী হয়ে গেছে। কিন্তু সেই ধনু লগ্নের ব্যক্তির জীবনে কিচ্ছু এসে যায় না, কারণ এটাই হচ্ছে গ্রহরাজের রেজাল্ট। এবার আসছি মকর লগ্ন। মকর লগ্নের লগ্নপতি দ্বিতীয় পতি অষ্টম ঘরে সিংহ রাশিতে বসে আছে। কি রেজাল্ট দিতে পারে এখানে মকর লগ্নের মানুষদের? মকর লগ্নের শনি নিজেই লগ্নপতি, ধনপতি, সে অষ্টমে চলে গেছে, কিন্তু অষ্টমে গেলেও তার নিজের সপ্তম দৃষ্টি দিয়ে অর্থ ঘরকে দেখছে, এবং সে তার সন্তান ঘরে যে দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি সেটা বৃষ রাশিতে পড়ছে, এবং তুলা রাশি তার কর্মদৃষ্টি পড়ছে। এখানে দেখুন খুব একটা শুভ যোগ না মকর লগ্নের জন্য। যদি লগ্নপতি কোনো রকম পীড়িত হয়ে যায় তাহলে চার্টটাকে আরো ডাউন করে দেবে, বিরাট স্ট্রাগল, কষ্ট, দুঃখ এনে দেবে। এখানে এটাই দেখায় যে আপনি নিজের দমে, নিজের চেষ্টায়, নিজের পরাক্রমে সেই জায়গা একটু একটু করে তৈরি করবেন, এবং যদি জন্মকুষ্ঠির আরো অন্য যোগ থাকে সেখানে আপনার সন্তান বিরাট পজিটিভ জায়গায় যেতে পারে, আপনাকেও ছাড়িয়ে যেতে পারে আপনার সন্তান, যদি অন্য কোনো যোগ থাকে। কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে এখানে আর্থিক স্থিতিটা ঠিক 44 বছর বয়সের পর থেকে একটু একটু করে ঠিক হতে পারে, কিন্তু প্রকৃতি অর্থাৎ ভাগ্য আপনাকে কিছুই দেবে না, এখানে আপনাকে নিজে লড়াই করে নিজের পরাক্রমের দ্বারা আপনার ভাগ্য উন্নতি। এখানে অবশ্যই বুধের অবস্থান যদি ভাগ্য ভালো থাকে তাহলে চারটাকে আরো স্ট্রং করবে। এবার আসছি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের লগ্নপতি এবং দ্বাদশপতি সে নিজেই, সে অষ্টমে যাচ্ছে মানে কন্যা রাশিতে যাচ্ছে, তার মিত্র ঘর বুধের ঘর, সেখান থেকে তার দ্বিতীয় ঘরে দৃষ্টি অর্থাৎ মীন রাশিতে পড়ছে। তাই লগ্নপতি হয়ে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি অষ্টমে থেকে সেখানে ভীষণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কর্মের কিছুটা চ্যালেঞ্জ এনে দিতে পারলো, সন্তান প্রাপ্তিতে সেখানে কিছু স্ট্রাগল বা সন্তানের জন্য কিছু মানসিক কষ্ট, এইগুলো দেখা যেতে পারে কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্নের জন্য এখানে একটা মিরাকেল যোগ তৈরি হতে পারে। কি দেখুন, এখানে সে লগ্নপতি নিজে অষ্টমে বুধের রাশিতে এসেছে। বুধ মারাত্মক ইন্টেলিজেন্ট, এবং তার যে দশম দৃষ্টি অর্থাৎ সেই বুদ্ধির ঘরে সেটাও কিন্তু মিথুন রাশিতে বুধের। বুধের দুটো রাশিতে তাই দৃষ্টি, একটা রাশিতে অবস্থান, একটা রাশিতে দৃষ্টি, সেটা বুদ্ধির ঘরে। মারাত্মক ইন্টেলিজেন্ট, গ্রাসপিং পাওয়ার কিন্তু সেই ব্যক্তির হতে পারে। কিন্তু জীবনে সংঘর্ষ ওঠানামা এটা থাকবে, অর্থাৎ আপনার অর্থটা একটু লেটে আসবে, কিন্তু মারাত্মক ইন্টেলিজেন্স। এখানে যদি সে অকাল টাইপের কোনো কাজ করে, অষ্টম স্থান জনিত কোনো কাজ করে, অর্থাৎ রিসার্চ ওরিয়েন্টাল, হ্যাঁ, আইটি সেক্টরে, ডাটা সায়েন্সে যদি কিছু কাজ করে তাহলে অনেক পজিটিভ রেজাল্ট পেতে পারে। এবার আসি লাস্ট লগ্ন, মীন লগ্ন। মীন লগ্নের একাদশ এবং দ্বাদশপতি সে শনি মহারাজ অষ্টমে গেলে উচ্চ অবস্থায় থাকে।
অর্থাৎ সে তুলা রাশিতে উচ্চ হয়। এখানে দুটো হাতেই লাড্ডু পেতে পারে মীন লগ্নের মানুষরা শনির এই অষ্টমে অবস্থান। কেন? কারণ হচ্ছে সে একাদশপতি হয়ে অষ্টমে বসে তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে, অর্থাৎ আর্থিক দৃষ্টিকোণ থেকে বিরাট পজিটিভ। আবার সে দ্বাদশপতি অষ্টমে এখানে যদি পাপ পীড়িত হয়, সে কোনো রকম অ্যাফ্লিক্টেড হয়ে যায় রাহু কেতু মঙ্গলের দ্বারা, তাহলে কিন্তু সেখানেও বিপরীত রাজ্য ষষ্ঠমে বিরাট বিপরীত রাজ্য দিতে পারে। তাই মীন লগ্নের জন্য দুটো দিক থেকেই ভালো, সে স্ট্রং হলেও ভালো, আর যদি উইক হয়ে যায় সেখানেও বিপরীত রাজ্য। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।